পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২ মামলায় মাহমুদুল হাসান মহিন ৫ দিন এবং তারেক রহমান রবিনকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। যুবদল নেতা রজব আলী পিন্টু ও সাবা করিম লাকিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেল থেকে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তারের তথ্য জানানো হয়। এর আগে গত বুধবার বিকেলে সোহাগ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র্যাব জানায় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানে ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্কে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৪৫ বিজি 373 ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির জানান, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এরপরেই যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক উড়োজাহাজ থেকে সবাইকে নামিয়ে আনা হয়। বিমানবন্দরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সিভিল এভিয়েশন সহ অন্যান্য সংস্থার অনুমতি পেলে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়াল দেবে ফ্লাইটটি। উড়োজাহাজের বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আব্দুর রহমান। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের পর টর্চার সেলে নিয়ে উপড়ে ফেলা হতো দাঁত ও নখ। বৈদ্যুতিক শকের পাশাপাশি মূলত ৬টি পদ্ধতিতে নির্যাতন চালাতো আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। গুমের শিকার হয়ে অনেকে বন্দী ছিলেন একটানা ৩৯১ দিন। তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। গুমের পর এই টর্চার সেলে এনে নানা কায়দায় করা হতো নির্যাতন। প্রতিটি সেলেই ছিল সিসিটিভি ক্যামেরা, আর তা দিয়ে চলত সার্বক্ষণিক পর্যবেক্ষণ। নির্যাতনের কারণে শারীরিক মানসিক দীর্ঘমেয়াদী ট্রমার মধ্যে পড়তে হয় গুমের শিকার ব্যক্তিদের। বিভীষিকাময় সেসব দিনের কথা তুলে ধরেছেন গুম হওয়া ২৫৩ জন। গেল ৪ঠা জুন সেই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় তদন্ত কমিশন। নারীদের ওড়না সরিয়ে গ্রিলের সঙ্গে হাত বেঁধে রাখা হতো, গ্লাস দিয়ে উপড়ে ফেলা হতো দাঁত, রিভলভিং চেয়ারে বসিয়েও চলত নির্যাতন। কখনো কখনো বাঁশ ব্যবহার করে মারধর করতেন নির্যাতনকারীরা। চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে দেওয়া হতো বৈদ্যুতিক শক, মুখে কাপড় দিয়ে ঢালা হতো গরম পানি। যেভাবে বন্দীদেরকে নির্যাতন করা হতো এবং তাদেরকে বন্দি করে রাখা হতো, এইটা খুবই বিভৎস এবং এটা অলরেডি আপনার বন্দীদের মুখ থেকে এই জবানবন্দিগুলো এসছে। এরপর জনসম্মুখে হাজিরের সময় নির্যাতনের চিহ্ন গোপনের কোনো চেষ্টাই বাদ দেয়নি গুমে জড়িতরা। এই যে গুমের সংস্কৃতি, এইটা কিন্তু একটা ভয়াবহ আকারে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং দায়মুক্তির সংস্কৃতি হিসাবে গড়ে উঠেছিল। তৎকালীন সরকার এবং সরকারের নিয়ন্ত্রণাধীন যেই বাহিনীগুলো ছিল, তারা কিন্তু এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন পর্যন্ত ১৮৫০ অভিযোগ পেয়েছে তদন্ত কমিশন। এর মধ্যে ১৩৫০ অভিযোগ যাচাই শেষে তৈরি করা হয়েছে প্রতিবেদন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নেই। শুক্রবার আলাদা দুটি আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। বাংলাদেশের উপর ৩৫% শুল্ক আরোপের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে দিন দরবার, আলোচনা চলছে ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে। শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আলোচনা অনুষ্ঠানে দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে প্রায়
অসংখ্য গার্মেন্টস। দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি সরকারকে দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে সচল রাখার তাগিদ দেন। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার ফিরে পেলে সব সমস্যার সমাধান হবে, আর দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হলে মানুষ কাউকে ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। এটা শুধু মুখের কথা নয়, সামনের সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না। জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এদিকে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী 100 বছরেও আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নেই। হাসিনা নিজ হাতে আওয়ামী লীগকে খুন করেছে বলে মন্তব্য করেন তিনি। কোনো মানুষকে ঠুস করে ঢুকে বলে আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। কারা জামানত হারিয়ে দেশ ছেড়ে পালাবে সেটা নির্বাচন হলেই বোঝা যাবে বলেও জানান শামসুজ্জামান দুদু। বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে যশোরের ঈদগাহ মোড়ে পথসভায় এই মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, ফ্যাসিবাদের বিচার সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। অভিযোগ করেন, গত 54 বছরে দেশের রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে, কিন্তু এখন এনসিপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। এর আগে দুপুরে যশোরের একটি হোটেলে জুলাই আন্দোলনে আহত নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচন করতে চান তাহলে তাকেও জাতির কাঠ গড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করে হাসনাত। যশোরের পর খুলনায় রয়েছে এনসিপির পদযাত্রা। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। এটা আবার একটা ফ্যাসিজমকে আবার হচ্ছে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না। খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় মোটরসাইকেলে আসা 3 ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে কুয়েটের শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানের ছবি ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিষ্কার করে যুবদল। কয়েকদিন এসে বলছে যে আপনার ছেলের গুলি করেছে। ওই অবস্থা ছুটে এসে দেখি মানে গাড়ির সামনে পড়ে আছে, তুলে মানে এমন জায়গাটা যে দৌড় মেরে পালাবে, গাড়িটা একেবারে ড্রেনের গায়ের পাশে ওয়াল। ফেনীর মোহরে সিলোনিয়া ও কহুয়া নদীর পানিতে এখনো প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 3 উপজেলার 106টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ফুলগাজীতে মাছ ধরার সময় বন্যার পানিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হলে দ্রুত বেড়িবাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরশুরাম ও ফুলগাজীর 21টি স্থানের ভাঙা বাঁধ দিয়ে নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয়। অনেক জায়গা থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। তবে নতুন করে প্লাবিত ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার শতাধিক গ্রাম। তলিয়ে আছে ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করতো তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না।
চারদিকে থই থই পানির মধ্যে উঁচু জায়গায় যারা আশ্রয় নিয়েছেন তারাও দিন পার করছেন পোকামাকড় আর সাপের আতঙ্কে। পানি হালকা একটু কমছে, বাড়ি থেকে যাদের একটু উপরে আছে বাড়ি তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে, আর যাদের এখনো কমেনি তারা এখন আশ্রয়কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। 3 দিন পর্যন্ত এভাবে পানিবদ্ধ হয়ে এভাবে আসি, প্রায় 15-20 পরিবারে এই ছাদে উঠছি আমরা। তো এখানে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই, তার পানির কোনো ব্যবস্থা নাই। পানিবন্দী এলাকায় আটকে পড়া মানুষজনকে উদ্ধার এবং ত্রাণ সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। যেহেতু পানি যোগাযোগ ব্যবস্থা সেভাবে এখনো বন্ধ হয়ে যায়নি, মানুষজন এখনো নিরাপদে আছে, তবে পরিস্থিতির উপরে নির্ভর করে নিশ্চয়ই আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে পানির তোড়ে বাঁধের ভাঙা অংশ মেরামত করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে, এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট, আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা 7,340 কোটি টাকার প্রকল্প দাখিল করছি। বন্যা ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণ চান দুর্গত এলাকার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানের সমৃদ্ধ কিছু ইউরেনিয়াম এখনও নষ্ট হয়নি বলে ধারণা ইসরায়েল। তাদের দাবি, তেহরান সেগুলো পুনরুদ্ধার করে পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইসরায়েলের সর্বশেষ মূল্যায়ন অনুসারে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রে 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের 60% বিশেষ পাত্রে মজুত করে রেখেছিল তেহরান। সেই ইউরেনিয়ামের কিছু অংশ এখনও স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইরান সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করলে দেশটিতে আবারও ইসরায়েল হামলা চালাবে বলে হুঁশিয়ারি বেনিয়ামিন নেতানিয়াহুর। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তাদের বাংকার বিধ্বংসী বোমা হামলা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।